কিন্তু বিয়ানীবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। করোনা ভাইরাস নামক মহামারীর কারণে লকডাউনজনিত কারণে সারা বাংলাদেশ সরকারি ছুটি চলছে। এই ছুটিতে আমরা চেষ্টা করছি মাঝে মধ্যে তোমাদেরকে কিছু আলোচনা দেওয়ার জন্য। আজকে আমি তোমাদের জন্য যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাডজাস্টিং প্রসেস, অর্থাৎ সমন্বয়ের সাধন প্রক্রিয়া। তোমাদের কিছু হয়তো জানা আছে যে এই অধ্যায়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং লম্বা একটি অধ্যায়। এই অ্যাডজাস্টিং প্রসেসটা দখলে নিতে হবে অন্যান্য অধ্যায়ের জন্য এবং অন্যান্য বইয়ের জন্য। অনার্স কমপ্লিট করতে গেলে প্রত্যেক ইয়ারে গিয়ে তোমাদের এই অ্যাডজাস্টিং অধ্যায়ের প্রয়োজন পড়বে এবং এই অ্যাডজাস্টিং অধ্যায় প্রসেস অধ্যায়ের পরে যে অধ্যায়টা আছে ওয়ার্কশিট, তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলাতেও এই আলোচনাগুলো কাজে লাগবে। তাই একটু মনোযোগ দিয়ে অ্যাডজাস্টিং প্রসেস অধ্যায়টা তোমাদেরকে আয়ত্তে নিতে হবে। তো এই অ্যাডজাস্টিং অধ্যায় প্রসেস কি করতে হবে বা করণীয় কি কি আছে, কি করার প্রয়োজন পড়ে, আমরা একটু তার ধারাবাহিকভাবে দেখি। প্রথমে এই অ্যাডজাস্টিং প্রসেসে প্রথমে করার কাজ অ্যাডজাস্টিং এন্ট্রিজ। অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে সমন্বয়ী জাবেদা। আর পরবর্তীতে করতে হবে লেজার। এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ থেকে লেজার তৈরি করতে হবে। যেভাবে জেনারেল জার্নাল থেকে লেজার যেভাবে তৈরি করা হয়, ঠিক একই নিয়মে অ্যাডজাস্টিং এন্ট্রিজ থেকে অ্যাডজাস্টেড লেজার তৈরি করতে হবে। এই লেজারগুলো করার পরে লেজারের ব্যালেন্স নিয়ে, অর্থাৎ ফলাফল নিয়ে, রেজাল্ট নিয়ে তৈরি করতে হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল। তারপরে আরো কিছু করণীয় আছে, যেমন রিভার্সিং এন্ট্রিজ। রিভার্সিং এন্ট্রিজ। আরো করণীয় আছে ক্লোজিং এন্ট্রিজ। তাহলে এই অধ্যায়ে আমার করণীয় থাকবে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অ্যাডজাস্টেড ট্রায়াল লেজার, লেজার থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, রিভার্সিং এন্ট্রিজ এন্ড ক্লোজিং এন্ট্রিজ। আমরা ধারাবাহিকভাবে এই রিকোয়ারমেন্ট গুলা এই অধ্যায়ে আলোচনা করব। পরীক্ষায় পার্ট বি এবং সি আছে এবং প্রশ্নের মানবন্টন অনুসারে 4 মার্কসের এবং 10 মার্কসের অঙ্ক যেভাবে সেই পরিধি অনুসারে আসবে, যেভাবেই আসবে, যদি অধ্যায় আমাদের আয়ত্ত থাকে তাহলে আনসার করা সম্ভব হবে। এবার আসি এই অ্যাডজাস্টমেন্টটা কখন করতে হয়, অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজনই বা কি। আমরা হিসাব বিজ্ঞানের যে স্টেপগুলো জানি, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুসারে কোনো ঘটনা সংঘটিত হওয়ার পরে যদি তা অর্থের মাপে পরিমাপযোগ্য হয় তাহলে লেনদেন আকারে বিবেচনা করা হয় এবং প্রথমেই জার্নাল এন্ট্রিজে পোস্টিং দেওয়া হয়। হিসাব বিজ্ঞানের প্রাথমিক কাজ হচ্ছে প্রথমে জাবেদাভুক্ত করা। সেই জার্নাল এন্ট্রিজ থেকে লেজারের স্থানান্তর করা হয় এবং লেজারের রেজাল্ট নিয়ে, অর্থাৎ লেজার ব্যালেন্স নিয়ে ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয়। ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করার পরে কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট প্রস্তুত করা। কিন্তু তখন দেখা যাবে যে কিছু কিছু বিষয় লেখার প্রয়োজন ছিল কিন্তু লেখা হয় নাই, অর্থাৎ বাদ পড়ে গেছে। কিছু কিছু বিষয় লেখার প্রয়োজন নাই কিন্তু লেখা হয়ে গেছে। এই যে লেখার প্রয়োজন নাই কিন্তু লেখা হয়ে গেছে, কিন্তু লেখার প্রয়োজন ছিল লেখা হয় নাই, এই যে গ্যাপ সৃষ্টি হয়েছে, এইটাকে ফিল আপ করার জন্য এই অ্যাডজাস্টিং প্রসেস বা অ্যাডজাস্টিং এন্ট্রিজের উদ্ভব। এবং এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ না দিলে, অ্যাডজাস্টিং প্রসেস না করলে, যদি ফাইনাল অ্যাকাউন্ট করা হয় অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয়, তাহলে সেখানে ভুল থেকে যাবে এবং এটা সঠিক হবে না, হিসাবটা প্রণয়ন সঠিক হবে না। সেই জন্য এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার আগে, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট করার আগে অ্যাডজাস্টিং প্রসেস করতে হবে।
অ্যাডজাস্টিং প্রসেসে সময়কালের একটা বিষয় আছে। যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 1 মাসের জন্য করা হয়, অ্যাডজাস্টিং প্রসেস হবে 1 মাসের জন্য। যদি 3 মাসের জন্য করা হয়, অ্যাডজাস্টিং প্রসেসটা হবে 3 মাসের জন্য। 6 মাসের জন্য করা হলে অ্যাডজাস্টিং প্রসেসটা হবে 6 মাসের জন্য। যদি 1 বছরের জন্য করা হয়, তো অ্যাডজাস্টিং প্রসেস 1 বছরের জন্য। তাই প্রশ্নের শুরুতে প্রশ্ন ভালো করে পড়ে খেয়াল করে নিতে হবে যে এই প্রশ্নের সংখ্যাটা কতটুকু। তারপরে এই অ্যাডজাস্টিং প্রসেসটাকে আমরা সাধারণত কিছু শ্রেণীবিন্যাস করতে পারি, যে কি কি বাদ পড়তে পারে, কি কি গ্যাপস হতে পারে, ভুল হতে পারে, সেগুলো আমরা যদি ধরি, তাহলে প্রথমে এই অ্যাডজাস্টিং প্রসেসগুলোকে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে আয় এবং একটা হচ্ছে ব্যয়ের মধ্যে। আবার যেমন আয়, রেভিনিউ, ব্যয়, এক্সপেন্সেস। এই আয়টাকে আবার 2 ভাগে ভাগ করব। এটা হচ্ছে বকেয়া অর্থাৎ পেয়েবল, আর অগ্রিম মানে আনা। একইভাবে এক্সপেন্সেসটাকেও 2 ভাগে ভাগ করা যায়, বকেয়া এবং অগ্রিম। তাহলে বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। প্রথমে এই 4টা ভাগ পাওয়া গেল। আরো কিছু লেনদেন আছে, যেমন ডেপ্রিসিয়েশন, ড্রয়িং, কিংবা সেল লিপিবদ্ধ করেনি, কিংবা লেখা হয়ে গেছে, আন্ডার কাজ কিংবা ওভার কাজ, পারচেজ কম লেখা হয়ে গেছে কিংবা বেশি লেখা হয়ে গেছে, আন্ডার কাজ বা ওভার। তারপর এন্ডিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি, এই সংক্রান্ত আরো স্পেশাল কিছু আইটেম আছে। আমরা ধীরে ধীরে কিছু আইটেম নিয়ে যদি আলোচনা করি, তাহলে এইগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। করণীয়র মধ্য থেকে প্রথম করণীয় যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অর্থাৎ সমন্বয়ী দাখিলা কিংবা সমন্বয়ী জাবেদার কিছু সমস্যার সমাধান করি, তাহলে তোমাদের কাছে কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা কিছু প্রশ্ন আমি পড়ব, পরে তার আনসার এখানে বলবো এবং লিখব। এখানে একটা প্রশ্ন বলা আছে, স্যালারি অ্যাক্রুড স্যালারিজ এট ডিসেম্বর 31 আর টাকা 1500। অ্যাক্রুড স্যালারিজ অর্থাৎ বকেয়া বেতন ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত বকেয়া আছে 1500 টাকা। এটা হচ্ছে বকেয়া ব্যয়। এই বকেয়া ব্যয়ের জাবেদা অর্থাৎ অ্যাক্রুড ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বকেয়া, এবং এখানে বকেয়ার আরো কিছু ইংলিশ আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে, যেমন পেবল, এরিয়ার, ডিউ, আউটস্ট্যান্ডিং, নট পেইড, এই ধরনের আরো আছে। এই শব্দগুলোর অর্থ হচ্ছে বকেয়া। কিন্তু বকেয়া ব্যয় নিয়ে আমরা যখন জাবেদা লিখব, তখন আধুনিক পদ্ধতিতে লেখার সাথে আমরা সবসময় একটা শব্দ ইউজ করব, পেবল শব্দটা। আর যে মূল আইটেমটা হচ্ছে আমাদের স্যালারি। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে স্যালারি এক্সপেন্সেস। স্যালারি এক্সপেন্সেস ডেবিট স্যালারি পেবল ক্রেডিট 1500 যা দাঁড়ালো স্যালারি এক্সপেন্সেস ডেবিট স্যালারিজ পেবল ক্রেডিট 1500। তো স্টুডেন্ট, এখানে ন্যারেশন লিখতে হবে। ন্যারেশন এটা বিভিন্নভাবে লেখা যায়, অর্থাৎ কেন তোমার এই স্যালারি এক্সপেন্সেস ডেবিট হলো, স্যালারি পেবল ক্রেডিট হলো, সহজভাবে লিখায় ব্র্যাকেটের মধ্যে স্যালারি পেবল, অথবা প্রশ্নে যেভাবে বলছে অ্যাক্রুড স্যালারিজ এট ডিসেম্বর 31 এতটুকু পর্যন্ত লিখলেও চলবে। এই হচ্ছে আমাদের বকেয়া ব্যয়ের জাবেদা। এখন আরো একটা প্রশ্ন আমি পড়ি। ইন্টারেস্ট অ্যাক্রুড এট
অক্টোবর 31st ইস টাকা 70। ইন্টারেস্ট মানে সুদ মানে বকেয়া। কিন্তু প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে, ইন্টারেস্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেভাবে ব্যবসা করে তখন সে ইন্টারেস্ট পেতেও পারে, দিতেও পারে। যদি তাকে ইন্টারেস্ট দিতে হয় কিন্তু দেওয়া হয় নাই, তা হচ্ছে বকেয়া ব্যয়। আর যদি তার ইন্টারেস্ট পাওয়ার হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে অনাদায়ী আয়, অর্থাৎ বকেয়া আয়। বকেয়ার আরেকটা বাংলা হচ্ছে অনাদায়ী। এখন আগে আমাকে শনাক্ত করতে হবে এই ইন্টারেস্টটা আয় না ব্যয়। তো অ্যাক্রুড অর্থ বকেয়া, কিন্তু ক্লিয়ার করে বলে নাই এইটা এই ইন্টারেস্টটা এক্সপেন্সেস না ইনকাম। এখন তোমাকে আগে ক্লিয়ার হতে হবে এবং ডিটারমাইন্ড হতে হবে সেটা এক্সপেন্সেস না ইনকাম। যেহেতু আমরা এক্সপেন্সেস এর একটা জাবেদা দিয়েছি, সেহেতু এই জাবেদাকে আমরা ইনকাম মনে করে দিই, অর্থাৎ বকেয়া আয়। বকেয়া আয়ের জাবেদা হচ্ছে, এখানে আমরা আয়ের বেলায় শব্দ অ্যাক্রুড ব্যবহার করব, ব্যয়ের বেলায় যে পেবল ব্যবহার করেছি। অ্যাক্রুড ইন্টারেস্ট ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ অ্যাক্রুড ইন্টারেস্ট ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এই জাবেদাগুলোতে বিকল্প শব্দ ব্যবহার করা যায়। যেমন এই অ্যাক্রুড ইন্টারেস্ট না লিখে আরেকজন স্টুডেন্ট লিখলো ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট। যেমন লিখি আমি ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। আবার এটাকে বিকল্পভাবে লেখা যায় ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। তাহলে একই প্রশ্নকে ইংরেজি ভাষায় একই শব্দের বিভিন্ন প্রতিশব্দ আছে, সেই প্রতিশব্দ ব্যবহার করে উত্তরগুলা রিপ্লেস করা যায়। তাহলে একজন যদি লেখে ইন্টারেস্ট রিসিভেবল আর একজন লিখলো অ্যাক্রুড ইন্টারেস্ট, তাহলে তোমরা মনে করবে না আমারটা ভুল হয়ে গেল না ওরটা ভুল হয়ে গেল, দুটোই সঠিক আছে। এক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে আমাদের ব্যবহৃত শব্দগুলোর প্রতিশব্দ। আমরা বকেয়া আয় এবং বকেয়া ব্যয় এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম এবং দুইটা উত্তর তৈরি করলাম। এখন আমি একটা প্রশ্ন করব, সাপ্লাইজ অন হ্যান্ড এট ডিসেম্বর 31 টোটাল টাকা 500। আবার পড়ছি, সাপ্লাইজ অন হ্যান্ড এট ডিসেম্বর 31 টোটাল টাকা 500। প্রশ্ন কিন্তু শেষ হয় নাই, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ইন ট্রায়াল সাপ্লাইজ টাকা 1200, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল সাপ্লাইজ 1200 টাকা, কিন্তু ডিসেম্বর মাসের 31 তারিখে এসে দেখা যাচ্ছে সাপ্লাইজ হাতে আছে 500 টাকা। তাহলে কি হবে স্টুডেন্ট, তোমাদেরকে খুব সহজে বুঝে নিতে হবে। 1200 অর্থাৎ 1200 আছে ট্রায়াল ব্যালেন্সে, আর অন হ্যান্ড মানে এখন হাতে আছে 500। তাহলে কি দাঁড়ালো 700 অর্থাৎ 700 টাকার সাপ্লাইজ ইউজড হয়ে গেছে, ব্যবহৃত হয়ে গেছে। এটা বুঝে নিতে হবে। তোমার কাছে 1200 টাকার সাপ্লাইজ ছিল, এখন আছে 500 টাকা, তার মানে 700 টাকার সাপ্লাইজ ব্যবহার হয়ে গেছে। সাপ্লাইজ মানে মনিহারি, মানে স্টেশনারি সরবরাহ। এইখানে দুইটা জাবেদার সৃষ্টি হতে পারে, যে তার মধ্য থেকে প্রশ্ন অনুসারে যে কোনো একটা জাবেদার উত্তর তোমাকে দিতে হবে। যদি এই 700 অর্থাৎ 700 টাকার জন্য যত টাকা ব্যবহার হয়েছে তত টাকার জন্য জাবেদা দাও, তাহলে একটা জাবেদা। আবার যদি 500 টাকার জন্য দাও তাহলে অন্য জাবেদা। ধরো প্রশ্নে এরকম যদি থাকতো যে সাপ্লাই ছিল 1200 টাকা কিন্তু খরচ হয়ে গেছে 700 টাকা, তখন তোমাকে 500 টাকার জন্য জাবেদা দিতে হতো। আমরা দুটোই জাবেদা এখন আমি করে দেখাবো পরীক্ষার প্রশ্নে। এই দুটোর থেকে যে কোনো একটি জাবেদা তোমাকে উত্তর লিখতে হবে। প্রথমে লিখি যে টাকাটা খরচ হয়েছে, ব্যবহার হয়েছে তার জন্য, অর্থাৎ সাপ্লাইজ ব্যবহারের জন্য। প্রথমে সাপ্লাইজ
এক্সপেন্সেস ডেবিট 700, সাপ্লাইজ ক্রেডিট 700 অর্থাৎ সাপ্লাইজ ব্যবহারের জন্য এই জাবেদাটা দিয়েছি, সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। এটার ব্যাখ্যা হবে সাপ্লাইজ হ্যাভ বিন ইউজড, অর্থাৎ সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। এবার আসি, এই সাপ্লাইজটা যদি হাতে, অর্থাৎ যত টাকা হাতে আছে 500 টাকা 500, এই 500 এর জন্য অর্থাৎ হাতে টাকার জন্য যদি আমরা জাবেদা দেই তাহলে কি দাঁড়ায়? সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট, টাকার পরিমাণ 500 অর্থাৎ 500 টাকার সাপ্লাইজ এখনো হাতে আছে। এই ক্ষেত্রে ব্যাখ্যা লিখতে হবে সাপ্লাইজ ওয়াজ অন হ্যান্ড। এই হলো আমাদের সাপ্লাইজ নিয়ে দুইটা জাবেদা। পরীক্ষায় যেটাই আসুক, যে জাবেদাই আসুক, তোমাদেরকে একটার উত্তর লিখতে হবে। ইন্স্যুরেন্স সংক্রান্ত জাবেদা এইরকম ভাবে দুইটা হতে পারে। এই ইন্স্যুরেন্সটা হচ্ছে প্রিপেইড সংক্রান্ত। এখানে প্রশ্ন বলছে এক্সপায়ার ইন্স্যুরেন্স ফর দা ইয়ার ইজ টাকা 100, এক্সপায়ার অর্থ অতিক্রান্ত, তার আগে আরেকটা শব্দ আছে আনএক্সপায়ার্ড, মানে অনতিক্রান্ত। এক্সপায়ার মানে খরচ হয়ে গেছে, অনতিক্রান্ত মানে এখনো হাতে আছে। এখন আমরা এখানে সাপ্লাইজের মতো প্রিপেইড ইন্স্যুরেন্স নিয়ে দুইটা জাবেদা আছে, আমরা দুইটা জাবেদাই এখানে আলোচনা করব এবং লিখে দেখাবো। এই প্রশ্নে বলছে যখন যে এক্সপায়ার ইন্স্যুরেন্স ফর দা ইয়ার টাকা 1000, অর্থাৎ সারা বছরে বীমা সংক্রান্ত খরচ হয়েছে 1000 টাকা বা অতিক্রান্ত হয়েছে 1000 টাকা। আনসার হলো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। যদি ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়, অর্থাৎ অতিক্রান্ত হয়, এক্সপেন্সেস হয়ে যায়, খরচ হয়ে যায়, তাহলে এই জাবেদা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এবার তার বিপরীতে আসি। মনে করো ইন্স্যুরেন্স সংক্রান্ত দেওয়া হয়েছিল 3000 টাকা, কিন্তু আমার সময় শেষ হয়েছে, যখন আমরা হিসাব শেষ করছি, অর্থাৎ হিসাব নিকাশ বন্ধ করছি, তখন 1000 টাকা খরচ হয়েছে। তাহলে কি হয়েছে? 2000 টাকা এখনো ইন্স্যুরেন্স রয়ে গেছে। সেই যে জাবেদা কি হতে পারে? প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট 2000 অর্থাৎ ইন্স্যুরেন্স সংক্রান্ত প্রথমে আমি পে করেছিলাম 3000 টাকা, হিসাব শেষে অর্থাৎ এন্ড অফ দা টাইমে 1000 টাকা এক্সপায়ার হয়েছে, তাহলে রয়ে গেছে 2000 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট। এই হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স সংক্রান্ত দুইটা জাবেদা, যেভাবে সাপ্লাইজের দুইটা জাবেদা ছিল। এবার আসি আর্নার্ড রেভিনিউ আর্নড ইন ডিসেম্বর 31 টাকা 600,000। এটা হচ্ছে অগ্রিম আয়। অগ্রিম আয় সংক্রান্ত একইভাবে আমাদের দুইটা জাবেদা চিন্তা করতে হবে। অর্থাৎ অগ্রিম আমরা পেয়েছিলাম এখানে 10,000, অর্থাৎ 10,000 টাকা। ওই 10,000 টাকার থেকে আমার আর্ন হয়েছে, অর্থাৎ অর্জিত হয়েছে 6,000, অর্থাৎ 6,000 টাকার জন্য জাবেদা দিতে হবে। অথবা 10,000 থেকে 6,000 যদি আর্ন হয়,
তাহলে রয়ে গেল 4000। এই 4000 যেটা রয়ে গেছে তার জন্য আরেকটা দিতে হবে। 10,000 টাকার জন্য সেটা জেনারেল জার্নালে এন্ট্রিজ হবে, এখানে হবে না। তাহলে আমরা আসি প্রথমে যে টাকাটা আর্ন হয়েছে অর্থাৎ অর্জন হয়েছে সেই টাকার জন্য আমরা জাবেদা দিই। আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ 10,000 থেকে 6,000 টাকা অর্জিত হয়েছে, তার ব্যাখ্যা যেটা দাঁড়াবে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন। আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন। এবার আসি 10,000 টাকা আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ছিল, 6,000 টাকা আর্ন হয়েছে, তাহলে এখনো আর্ন কত রয়ে গেছে? 4,000 টাকা। 10,000 থেকে 6,000 যদি আর্ন হয় তাহলে 4,000 টাকা থেকে যায়। এই 4,000 টাকার জন্য কি জাবেদা হবে? সার্ভিস রেভিনিউ ডেবিট আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ সার্ভিস রেভিনিউ ডেবিট, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যত টাকা এখনো আর্ন রয়ে গেছে অর্থাৎ অগ্রিম রয়ে গেছে তার জন্য এই জাবেদা। এই হচ্ছে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ সংক্রান্ত দুইটা জাবেদা। একইভাবে যেমন আলোচনা করলাম সাপ্লাইজ, প্রিপেইড ইন্স্যুরেন্স, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ, এগুলা দুইটা জাবেদা তোমাদের নলেজের মধ্যে থাকতে হবে, আয়ত্তের মধ্যে থাকতে হবে, যে কোনো একটা পরীক্ষায় আসবে প্রতিটি থেকে। এবার আরেকটা প্রশ্ন পড়ি। প্রশ্ন বলছে এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট টাকা 500। এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবচয় মূল্যায়ন করা হয়েছে 500 টাকা। ডেপ্রিসিয়েশনের জাবেদা জেনারেল জার্নালে আমরা যেভাবে লিখেছি অ্যাডজাস্টিং এন্টেও ঠিক একইভাবে লিখব, একটু সংক্ষেপে লিখব। ডেপ্রিসিয়েশন সংক্ষেপে ডিইপি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, তা হাইপেন দিয়ে যে অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন হবে তার উপরে এখানে বলছে ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ইকুইপমেন্ট ডেবিট অ্যাকুমুলেটেড, আমি সংক্ষেপে লিখব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ইকুইপমেন্ট ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট। অর্থাৎ এই হচ্ছে ডেপ্রিসিয়েশনের জাবেদা যেটা জেনারেল জার্নালেও ছিল। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই অ্যাডজাস্টিং এন্ট্রিজে আরো কিছু অ্যাডজাস্টিং এন্ট্রিজ আছে এবং অন্যান্য রিকোয়ারমেন্ট যেগুলা লেজার, ট্রায়াল ব্যালেন্স, ক্লোজিং এন্ট্রিজ এন্ড রিভার্সিং এন্ট্রিজ, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো।